আর শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। শনিবার রাত 10টা, মানে পিয়ালির সঙ্গে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, আজকে যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন তিনি তার নাম এবং তার জীবনে নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করেছেন। এখানে তার বান্ধবীর নাম, স্কুলের নাম সমস্ত কিছুই পরিবর্তন করেছেন। তাই আজকের গল্পটা একটু আলাদা হতে চলেছে। দিদি, আমি তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি এটা আমার সাথে ঘটা ঘটনা নয়, আমার এক বন্ধুর সাথে ঘটা ঘটনা, যেটা আমি নিজে চোখে দেখেছি বলতে পারো। আমি তাসনিম, আমার বন্ধু জেবা। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমরা এক ক্লাসে পড়তাম। সালটা 1996 সাল হবে, ঠিক মনে পড়ছে না। ঠিক ওই রকম আশপাশে কোনো একটা টাইম হবে। টাইম এখন বুঝতেই পারছো, 96 সাল আর তার থেকে আজ 2026, অনেকটা তফাৎ। দিদি, আমার বন্ধু দেখতে বেশ সুন্দরী ছিল, গায়ের রং ফর্সা, মিষ্টি দেখতে ছিল, মাথা ভরা লম্বা ঘন কালো চুল, দুটো চোখ ছিল ব্রাউন, দুটো ঠোঁট ছিল একদম গোলাপি রঙের আভাযুক্ত। আমার কাছে বেশ সুন্দরী, কারণ অনেকের কাছে অনেক রকম সৌন্দর্যটা থাকে তো, কিন্তু ওকে যথেষ্ট সুন্দর লাগতো। আমি অতটা সুন্দর ছিলাম না। দিদি, এতগুলো আমার অন্যান্য যেসব বন্ধুবান্ধবীরা ছিল, এতগুলো বন্ধুর মাঝখানে ও যখন থাকতো, সবার মধ্যে থেকে ওকে সেরা সুন্দরী বলে মনে হতো। এবার আসি আমার স্কুলের বর্ণনায়। স্কুলটা অনেক পুরনো, ইংরেজ আমলের স্কুল। স্কুলটা প্রায় 3তলা বিল্ডিং এবং লাল রঙের মোটা মোটা ইটের গাঁথনি দিয়ে তৈরি। আগেকার দিনের তৈরি বাড়ি, বেশ শক্তপোক্ত। আমার ক্লাসটা হতো তখনকার সময়ে 2nd ফ্লোরে, আর আমাদের এই 2nd ফ্লোরে ওঠার যে সিঁড়িটা ছিল তার নিচ দিয়ে ছিল বাথরুম যাওয়ার একটা রাস্তা। আমার আর এই জেবা বলে বন্ধুটির ভীষণ ক্লোজ ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। ওর সাথে টিফিন করা, ওর সাথে খেলাধুলা করা, সমস্ত রকম কথা শেয়ার করা, দুষ্টুমি করা, পড়া না পারলে একসাথে কতবার যে হয়েছে এরকম, ও পড়া পারেনি, আমিও পড়া ভুল করে ওর সাথে বাইরে বেরিয়ে গেছি। আবার অনেকবার হয়েছে উত্তর বলে দিয়েছি, অনেক কিছু। ওর সাথে আমার জুটিটা একদম আলাদা ছিল। এবং সব স্কুলে একটু আধটু তো হয়েই থাকে, পরীক্ষার সময় একে অপরেরটা দেখে লেখা, ডিসকাশন করা, বাড়িতে যাওয়া, টিফিন আনলে একে অপরের মধ্যে শেয়ার করে খাওয়া। খুব ভালো বন্ধুত্ব ছিল। আসছি ঘটনাতে। নতুন ক্লাস, সবে উঠেছি, আমরা 7 থেকে তখন 8-এ উঠেছি। ক্লাস শুরু হয়ে গেছে। আমার পড়ল এমন একটা সময়, মাসির বিয়েবাড়ির জন্য আমি বেশ কয়েকদিন অ্যাবসেন্ট থাকি, টানা ধরে নাও না 7 থেকে প্রায় 9 দিন 10 দিন। গেছিলাম আমি মুর্শিদাবাদ। খুব সুন্দর ঘুরে এসে আমি যখন স্কুল জয়েন করি, আমার ওই বন্ধু ও অ্যাবসেন্ট ছিল সেদিনকে।
যেদিনকে আমি স্কুল জয়েন করি সেদিন ও অ্যাবসেন্ট ছিল। আর আমার যে আশেপাশের বন্ধু বান্ধবীরা ছিল, মানে আমাদের দিদি গার্লস স্কুল, হ্যাঁ, এখানে বন্ধু বলতে বেশিরভাগ জায়গায় হয়তো আমি সমস্ত বন্ধুদের নামগুলো বলছি না, কিন্তু ছিল সব মেয়েরা, এদের মধ্যে কোনো দিন কোনো ছেলে ছিল না। এই বন্ধুরা একদম আলাদা। হঠাৎ করেই আমাকে দেখে বন্ধুরা বলতে শুরু করলো, তোর সাথে অনেক কথা আছে। বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, আজকে তো যেবা আসেনি, কি করি দেখি, কাল থেকে ওকে একবার বলে দেবো যে ও যেন স্কুলে চলে আসে। তখন বলে আরে তোকে তো জেবাকে নিয়েই আমি কথা বলবো। বলে আমি বললাম, ইশারা করে বললাম ঠিক আছে, কি হয়েছে? পরে বলল ক্লাসটা অফ হোক, তারপর সব জানবো। এটা করতে করতে আমি ম্যামের ফার্স্ট পিরিয়ডের ক্লাস করতে করতে ভাবলাম যে আজকে যে নোটস বা যা পড়ানো হচ্ছে সমস্ত কিছু নিয়ে জেবার বাড়িতে জেবাকে দিতেও যাব, ওর সাথে বলে আসবো কাল থেকে স্কুলে আয়, আমিও এসে গেছি। জেবাকে দেখে আমি যখন স্কুলে যাই, জেবা আসেনি দেখে আমি বুঝতে পারি আমার জন্যই জেবা আসেনি। কারণ তখন দিদি আমাদের বন্ধুত্বটা এরকম জায়গায় ছিল, যখন জেবা আসতো না আমিও এরকম পেটে ব্যথা জ্বর বলে আমিও অ্যাবসেন্ট করতাম, দুজনে একসাথেই ক্লাস করব, এরকম একটা ছিল। শুনলাম কানাঘুষোতে যে জেবার নাকি শরীর খারাপ, তাই জেবা আসছে না। শরীর খারাপটা কি শরীর খারাপ সেটাই বন্ধুরা আমাকে ইশারায় বলছিল, পরে বলবো পরে বলবো। ঠিক আছে, ক্লাসের ম্যাডামের ক্লাস শেষ, নেক্সট ক্লাস স্টার্ট হলো। এই করতে টিফিনের সময়তে সবাই আমাকে বেঞ্চে ঘিরে বসলো। জানিস তাসু কি হয়েছে, আজকে ওরা সবাই আমাকে ভালোবেসে তাসু বলে। আমাকে সবাই মিলে বলে বসলো বেঞ্চটাকে পুরো ঘিরে। জানিস জেবার খুব শরীর খারাপ, জেবা অনেক দিন ধরে আসছে না, তুই যেদিনকে অ্যাবসেন্ট করলি ও তার পর দিনটাই শুধু এসছিল, এবং তার পরের দিনকে তো ওকে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, বাবা মাকে ডেকে প্যারেন্টস মিটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো তখন আমি মনে মনে সবে ভাবছি একটু অন্যমনস্ক হয়ে, হ্যাঁ জেবা একটা বাড়াবাড়ি করলো যে বাড়ির থেকে কাকিমাকে চলে আসতে হলো, না করলেই পারতো। পরে বলল যে বলেনি, একটু মনটা আমার অন্যদিকে হতেই আমাকে ডেকে বসে বলল, কিরে তুই কী ভাবছিস? আমি বললাম আমি জেবার কথা ভাবছি। বলে জানিস সবাই বলছে জেবার নাকি মৃগী হয়েছে। আমি শুনে একটু অবাক হলাম, মৃগী? হ্যাঁ রে, ওর মৃগী রোগের যেন মনে হয় ওর একটা অ্যাটাক হয়েছিল। আমরা তো দেখেছি, তো ক্লাসের যিনি মনিট্রেস সেও আসে, এসে বলে, আমি তো নিজের চোখের সামনে দেখেছি। ওই জন্য জানিস আমার না মনে হলো অন্য কিছু নয় রে, কোনো রোগ ঠোক নয়, এ অন্য ব্যাপার, কোনো উপরি হাওয়ার ব্যাপার। আমি বললাম উপরি হাওয়া কি হতে পারে? বলে আর বলিস না, সেদিনকে তুই যেদিনকে লাস্ট এলি পরের দিনকে জেবা আসে, এই থার্ড পিরিয়ডের পর না জেবা ম্যামকে বলে টয়লেট যায়, এই প্রথমেই টয়লেট যায়, ও না গিয়ে আর আসে না, আসে না তো আসে না। টাইমের পর টাইম চলে যায়, ম্যাম অনেক কিছু বুঝিয়ে দেয়, নোটস দেয়, আমরা ব্ল্যাকবোর্ড থেকে তুলে নিই। হঠাৎ করে ম্যাম খেয়াল করেন জেবা নেই, জেবা তো আসেনি। তো ম্যাম একটু রাগারাগি করেই বলে, জেবা এইরকমভাবে যদি ফাঁকি মারা কাজ করে তাহলে কি করে সম্ভব? বলে আমাকে ডাকে। ম্যাম আমাকে নিয়ে বলে
যে চলো তো জেবা টয়লেটে গিয়ে কী করছে, আমি গিয়ে দেখে আসি। এমন সময় বেরোতেই মানে ম্যাম আমার সাথে বেরোতেই তখন ক্লাসের বেল পড়ে যায়। তো ম্যাম সমস্ত কিছু রেডি করে নিয়ে সোজা টিচার্স রুমের বদলে টয়লেট রুমের দিকে যায়। বাইরের দিকে ম্যাম দাঁড়িয়ে থাকে, আমি ভেতর দিকে ক্রমশ ঢুকে যাই। দিদি, আমাদের টয়লেটটা একটু বর্ণনা করি, যেটা তোমার বুঝতে সুবিধা হবে। আমাদের সিঁড়ির তল দিয়ে গিয়ে একটা ছোট ফাঁকা মাঠের মতন থাকে। ওটা প্রপার মাঠ নয়, মানে ওই জায়গাটা একটু ফাঁকা জায়গা, মানে ওখানে কোনো বিল্ডিং ঘর ঠর নেই, পাঁচিল দিয়ে জায়গাটা ঘেরা। কিন্তু পাশে টয়লেট রুমগুলো রয়েছে। ভেতরের দিকে ঢোকার সময় হ্যান্ড ওয়াশের রুম আছে, মানে হ্যান্ড ওয়াশের স্পেস আছে। তার ভেতরের দিকে চলে গেলে ইউজ করা মানে বাথরুম টাইপের রয়েছে। তারও ভেতরের দিকে আরও 4টে ল্যাট্রিন রয়েছে। আমি এই বর্ণনাটা করছি এই কারণে, বাথরুমটা বেশ বড় বাথরুম। অবশ্য দিদি এটা হবেই বা না কেন, অত বড় স্কুল স্টুডেন্টসরা, আমাদের কিন্তু বাথরুম আরও একটা আছে। কিন্তু বেশিরভাগ মানে আমরা যারা এই বিল্ডিংয়ের দিকে থাকতাম, মানে ক্লাস করতাম, ন্যাচারালি আমরা এই বিল্ডিংয়েই ইউজ করতাম। আমাদের সেরকম কোনো ভাগ ছিল না যে আমরা ওদিকে যাব না বা ওই টয়লেটে ইউজ করব না। এইখানে যে আমি টয়লেটের কথা বললাম, ভেতরে চলে যাই, জেবাকে ডাকতে শুরু করি, জেবা, 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 তুই কোথায়? ধীরে ধীরে ম্যাডামও পা বাড়াতে শুরু করে ভেতরের দিকে। ম্যাডাম আমার পিছনে এসে বলে যে মনে হয় শরীর খারাপ করে মাথা ঘুরে পড়ে যায়নি তো মেয়েটা। যেহেতু ক্লাস একটা অফ হয়ে গিয়ে সেকেন্ড ক্লাস একটা পরের ক্লাস স্টার্ট হতে চলেছে, তো কিছু কিছু মেয়েরাও টয়লেটে সেই সময় আসে, অন্যান্য ক্লাসের মেয়েরা এসছে। এমনই একটা ক্লাসের মেয়েকে দেখে ম্যাডাম বললেন, যাও তো তোমরা সমীরণদাকে একটু ডাকো, সমীরণদাকে ডাকার আগে ঝর্ণাদিকে ডাকে আনো। এখানে ঝর্ণাদি এবং সমীরণ দুটো নামই পরিবর্তন করা হয়েছে। তো দুজন দুদিকে চলে যায়, একজন ঝর্ণাদিকে ডাকতে যায়, আরেকজন সমীরণদাকে ডাকতে যায়। ঝর্ণাদিকে এই কারণে ডাকা হয়, যেহেতু একটি মেয়ের সাথে অজ্ঞান হয়ে গেছে কি হয়েছে, কোনো অপ্রস্তুতকর ঘটনা হতে পারে, মানে ঘটনা বলতে অপ্রস্তুতকর বেশি থাকতে পারে, কারণ বাথরুম, সেই হিসাবে ঝর্ণাদিকে ডাকা হয়। তো ঝর্ণাদি সেইখানে উপস্থিত হয় আগে, সমীরণদার আগে। চারিদিকে ডাকাডাকি শুরু হয়। ম্যাডাম বলে প্রত্যেকটা দরজা ধাক্কা দিয়ে খুলে দাও, দেখো কোন রুমেও আছে, আদৌ কি এই দিকের টয়লেটে আছে না অন্য কোনো টয়লেটে গেছে। দিদি, প্রত্যেকটা রুমের নাকি দরজা খুলতে থাকে, সব দরজাগুলো খুলে যায়, একদম কর্নারের ল্যাট্রিনের রুমটা খুলছে না, দরজাটা ধাক্কালেও খুলছে না, ভেতর থেকে লক। জোরে জোরে চিৎকার করে শব্দ করে ডাকতে থাকি, জেবা, জেবা, শরীর খারাপ লাগছে, তুই কি অজ্ঞান হয়ে গেলি? কোনো উত্তর নেই। তারপরে আসে সমীরণদা। সমীরণদাকে সেই মুহূর্তে বলা হয়, যাও গিয়ে একটা টুল নিয়ে এসো, যার ওপর উঠে দেখতে পাওয়া যাবে ভেতরটাতে কি হয়েছে। সমীরণদা কোনো কিছু না ভেবে দৌড়ে চলে যায়, এবং তার সাথে কয়েকটা মেয়েরাও ছোটাছুটি করে চলে যায়। ধরাধরি করে কোনো একটা বড় টুল নিয়ে আসা হয়, যার ওপরে প্রথমে ঝর্ণাদি উঠে দাঁড়ায়। ঝর্ণাদি উঠে পাশের টয়লেট থেকে বা পাশের ল্যাট্রিন থেকে এই পাশের জেবার ল্যাট্রিনের দিকে উকি মারে। উকি মেরে জেবাকে দেখে
যেবা মাথা নিচু করে ল্যাট্রিনের দিকেই মাথা নিচু করে তাকিয়ে আছে। বারবার ঝর্ণাদি জেবাকে ডাকে, ওই মেয়ে কী হয়েছে তোর, দরজাটা খোল না বলে, এবং ম্যাডামকে বলে, বর্ণনা দেয় যে জেবা তো এখানে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, মাথা তুলছেও না। তো জেবাকে ধাক্কা দেওয়ার মতন চেষ্টা করে, কিন্তু হাত পায় না বলে কি করে, বাধ্যগতভাবে ওখানে ঝর্ণাদির বদলে, ঝর্ণাদি অ্যাকচুয়ালি একটু মোটাসোটা হওয়ার জন্য তার ওই ল্যাট্রিনের ভেতরে ঢোকা ওঠা নামাতে অসুবিধা হবে বলে সেখানে নামে সমীরণদা। সমীরণদা যখন নেমে দরজার ছিটখানিতে হাত দিয়েছে ছিটখানিটা খুলবে বলে, জেবা প্রচণ্ড জোর বিশাল ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, বলে না। এমন চিৎকারে আশপাশে থাকা সমস্ত মেয়েরা প্রথমে ভয় পেয়ে যায়, তারা একে অপরকে হঠাৎ করে চেপে ধরে। সত্যি বলতে কি, আমারও জানিস তো তাসু ভীষণ ভয় লাগে, ভেতরে কি হচ্ছে বুঝতে পারিনি। আমি ম্যামকে গিয়ে সোজাসুজি চেপে ধরে, কারণ জানি না ভেতরে কি হয়েছে। সমীরণ দার হাতে কোনো রকমভাবে ছিটকানিটা খোলে এবং চিৎকার করে সমীরণদা বলতে থাকে, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। বলতে বলতেই ওইখানেই জেবা অজ্ঞান হয়ে পড়ে যায়। ওকে ধরাধরি করে রেস্টরুমে নিয়ে আসা হয়, ডাক্তার ডাকা হয়, ওর বাবা মা সবাইকে ডাকা হয়। আসে ওর বাবা, আসতে পারেনি, ওর দাদা আর ওর মা আসে। ডাক্তার এসে যখন ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল, ও কোনো উত্তরই দেয় না, কিছুই বলতে পারে না। ও বলে সব ভুলে গেছে। এমন সময় সেদিনকে ওকে বাড়ি চলে যেতে বলে। পরের দিকে ও আবার পরের দিন সকালবেলায় আবার স্কুল আসে। কিন্তু জানিস জেবা যেন কেমন পরিবর্তন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় জেবার এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। জেবা ভাবছিল কালকে যা ঘটলো, কালকে থেকে সারা স্কুল জেনে গেছে জেবার সাথে কি হয়েছিল। আমাদেরও প্রশ্ন, তো জেবা কারোর সাথে কোনো কথা বলছিল না, কেমন যেন শুকিয়ে গেছে, একটা যেন কষ্ট কিছু একটা আছে, ও বলতে পারছে না বা ও বলতে চায় না। ঠিক ওকে একা থাকতে ওর ভয় লাগছিল। ও সেই দিনও টয়লেট যায়। টয়লেট সেদিনকে আর একা যায় না। ম্যাডাম আগের দিনে এরকম ঘটনা হওয়ার জন্য জেবাকে একা পাঠানোর বদলে সঙ্গে আরেকটি মেয়েকে পাঠায়, বলতে আমাদেরই বন্ধু রেশমিকে সঙ্গে পাঠায়। দিদি রেশমি আর জেবা দুজন মিলে যায়। রেশমি বাইরে দাঁড়িয়ে থাকে, জেবা টয়লেটের ভিতরে যায়। ঠিক একই রকম জেবা ভেতরে গিয়ে আর আসছে না, বেশ টাইম পাস হয়ে যায়। রেশমি দুবার তিনবার ডাকে, জেবা 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 রে, তুই আয় রে, কী করছিস? জেবার কোনো আওয়াজ পায় না। রেশমির ধীরে ধীরে গলা শুকাতে শুরু করে। ও একটা পাও ভিতরে না দিয়ে দৌড়ে বেরিয়ে আসে ক্লাসে ম্যাথামেটিক্স ম্যামকে জানাতে যে ম্যাম জেবাকে আবার পাওয়া যাচ্ছে না। ম্যাম এবং আমরা এই কথাটা শোনা মাত্রই দৌড়ে ওখানে পৌঁছাই। বিশ্বাস করবে না দিদি, ম্যাডাম আর আমাদের সকলের ওখানে গিয়ে পৌঁছানোর আগে আমাদের বর্দি এবং অন্যান্য ক্লাসের কিছু স্টুডেন্ট ওখানে পৌঁছেছে এবং সমীরণদাও গিয়ে পৌঁছেছে। শোনা যায় যে রেশমি যখন দৌড়ে যাচ্ছিল ডাকার জন্য, রেশমির বেরিয়ে
আসার সাথে সাথেই ওখানে একটা ভয়ঙ্কর গলার আওয়াজ পাওয়া যায়, চিৎকার। ব্যাস, তারপর সব কিছু নিস্তব্ধ এবং সকলের দৌড়াদৌড়ি করে পায়ের আওয়াজ জেবার কাছে যাওয়ার জন্য। ওকে আজও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, কিন্তু ল্যাট্রিনের ভেতর নয়, ওয়াশরুমেই পাওয়া যায়। ওই সামনের ওয়াশ করার যে হ্যান্ড ওয়াশের যে স্পেসটা, ওই সামনেটাই বারান্দাটাতেই পাওয়া যায়। ওকে তুলে রেস্টরুমে নিয়ে আসা হয়, আবার ডাক্তার ডাকা হয় এবং প্যারেন্টস মিটিং করে ওকে বলা হয় ও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেন ওকে এখানে না পাঠানো হয় স্কুলে, কারণ আরও 5টা বাচ্চা আছে, এতে ভয় পাবে। তো ম্যাডাম এসে সেদিনকে সকলকে বলে যে এবার মৃগী হয়েছে, তার জন্য এরকম করছে। জানিস তাসু, আমার যেন মনে হয় যে এবার মৃগী হয়নি রে। এত কিছু শোনার পর দিদি, আমার মনে হয় একবার দেখা উচিত, কি হয়েছে, যেবার কাছে আমার যেতে হবে। আমি মনে মনে এটা ভাবি, কিন্তু কাউকে বলি না। বিকেল 4টের সময় ছুটি হওয়ার পর আমি জেবার কাছে যাই। বাড়ি থেকে ওর বাড়ি যেতে প্রায় হেঁটে যেতে যেতে আমার 5টা বেজে যায়। আমি জেবার রুমে ঢুকতেই দেখি জেবার মা আমাকে বলে, তুমি এসো, আমি জানতাম তুমি আসবে, বসো। আমাকে জেবা বলেছিল তুমি আসছো। আমি খুব অবাক হলাম, জেবা কী করে জানলো আমি আসছি? আমি তো পরে ভাবলাম হয়তো গেস করেছে কতদিন আর আমি স্কুল অ্যাবসেন্ট করব, তার জন্য। এবার স্কুল অ্যাবসেন্ট যত কিছু লিস্ট আছে আমার কাছে, মানে আজকে ক্লাসে কি হয়েছে না হয়েছে সব কিছু তো জেবাকে বলতে হবে, জমানো হয়ে গেছে। তো কাকিমা বলে, তুমি যাও, তোমার প্রিয় খাবার আমি রান্না করেছি। আমি অবাক হলাম, বাবা, কাকিমা আমার জন্য এইসব খাবার কি কারণে করেছে? যেতে যেতে জেবার কাছে গিয়ে বসি, জেবার সাথে কথা বললে জেবা বলল, আয় চল আমরা ব্যালকনিতে গিয়ে কথা বলি। দুজনে যখন ব্যালকনিতে গিয়ে বসলাম, প্রায় সূর্যাস্ত হতে চলেছে। অত সুন্দরী যে জেবা যেন কেমন শুকিয়ে গেছে, সেই সৌন্দর্যটা যেন কোথায় হারিয়ে গেছে। গায়ের রং রয়েছে কিন্তু শুকনো, সেই তৈলাক্তটা নেই। ঠোঁটগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো যেন কেমন ধীরে ধীরে একটা ডার্ক সার্কেলস জায়গা করে নিয়েছে, চোখগুলো যেন কোটরের ভেতর ঢুকে যাচ্ছে। আমি যে জেবাকে দেখে গেছিলাম সেই জেবা এই জেবা নয়, কত সুন্দরী ছিল। ঘটনাটা ভুলবার সময় আমারও গায়ে কাটা দিচ্ছে, এবং ওটা ওর এমন একটা টাইমে ওর মা আমাদেরকে খাবার দিয়ে যায়, বলে আজকে তোমাদের জন্য একটুখানি মাটন বিরিয়ানি করেছি, তুমি খাও। আমি অবাক হলাম, বলে যে ভাই বলেছিল তুমি মাটন বিরিয়ানি পছন্দ করো, তুমি আসছো, তাই জেবা আমাকে বলেছে, দেখো না মেয়ের কি জেদ বেড়েছে, তুমি আসছো আজকে, তাই বলল একটু মাটন বিরিয়ানি করো, তাসুর খুব পছন্দের। আমি বললাম আজ অনেক কাজ আছে, অনেক কাজের ফলে আমরা এই করেছি, আমি অন্যদিন বানিয়ে দেবো, আজকে যে চিকেনটা আমি করেছিলাম সেটা দিয়েই আজকে একটু খাক, রুটি লুচি করে দেওয়া হবে একটুখানি, বা পরোটা দিয়ে ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে। জানো মেয়ের কি রাগ, দেখো না দুখানা হাতের কি অবস্থা করেছে, খামচা খামচি করে দেয়ালে আছড়ে কেন আমি না বলেছি। আমি ওই সময় ওর হাতটার দিকে তাকিয়ে দেখি আঙ্গুল দিয়ে রক্ত ঝরার মতন, এই কিছুক্ষণ আগেই হয়তো রক্ত বন্ধ হয়েছে ঝরা, রক্তগুলো এখনও পর্যন্ত টাটকা রক্ত জমাট বেঁধে আছে। আমি দেখে একটু ইস করে উঠি, গা শিউরে ওঠে, তোর কি যন্ত্রণা হচ্ছে না? তো তখন বলল হয়তো হচ্ছে তো।
এমন সময় কাকিমা বলল, তোমরা খাও, আমি জল আনতে যাই। এমন মাঝখানে আমি থাকতে না পেরে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কী হয়েছে রে তোর? সবাই স্কুলে কী সব যেন বলাশোনা করছিল, আমিও সব বিশ্বাস করিনি, তুই কি বলছিস বলতো? জিবা আমার একদম কাছে এসে আমার হাতটাকে চেপে ধরে আমার মুখের কাছে এসে বলে কি, চুপ চুপ চুপ, একদম চুপ। বললাম, কেন, কি হয়েছে? ও সব শুনে ফেলবে, ও সব শুনে ফেলবে, ও শুনে ফেললে আবার চলে আসবে, আমার বড় কষ্ট হয়। আমি জিজ্ঞাসা করলাম, ও কে, কে চলে আসবে? বলল, ওই যে যে তোকে আমি ভাবতাম অনেক কিছু বলবো, ওই যে কি যেন বেশ বলছিলাম, কেমন যেন জেবার মধ্যে কথার মধ্যে মিল নেই, তাল কাটা কথা, কিছু কথা বলতে বলতে ও যেন কোথাও হারিয়ে যাচ্ছে, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে। বন্ধুরা, এই ঘটনা নিয়ে ফেরত আসবো সামনের শনিবার। আজ এইটুকু থাক, ফিরে আসছি সামনের সপ্তাহ শনিবারের অবিশ্বাস্য ঘটনা নিয়ে। আমি তোমাদের বন্ধু পিয়ালি।